This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আরজি কর নিয়ে যখন তোলপাড় চলছে সেই সময় আবারও হাসপাতালে থ্রেট কালচার, নাম আড়াল এবং এক্ষেত্রে জড়িয়ে গিয়েছে নাম শাসক নেতার। আড়াল করা যায়নি। হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটি অনুমোদিত শিশু হাসপাতালে হামলা চলে। আরজি কর করে দেওয়ার হুমকি, এক্ষেত্রেও সেই একই লব্জ শুনতে পাওয়া যায়, আরজি কর করে দেব। স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ সাহার নেতৃত্বে হামলা হয়, হুমকির অভিযোগ ওঠে। ঘটনায় আতঙ্কিত হাসপাতালের মহিলা কর্মীরা। 1 অক্টোবর গঠিত হয় হাসপাতালের পরিচালন কমিটি। অভিযোগ, হাসপাতালে দখল নিতে শুরু হয়ে যায় দুপক্ষের ঠান্ডা লড়াই। শাসানির অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত শাসক নেতা। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, কি নিয়ে মূলত তাদের মধ্যে সমস্যা, কি নিয়ে এই থ্রেট কালচার আবার এতটাই প্রকট? দেখো শুভজিৎ, আমি তোমাকে যেটা জানিয়ে রাখছি, হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দানে এই রেড ক্রস যে শিশু হাসপাতালটি চলে দীর্ঘদিন ধরে, এবং রাজ্য সরকারের ঠিক করে দেওয়া অনুমোদিত একটি কমিটি এই 2021 সাল থেকে সেটা চালাচ্ছিল, এবং 21 সালের মার্চ মাসে অনুমোদন কমিটির যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়, এবং তারপরেই রাজ্য শাসক দলের যারা ছিলেন দায়িত্বে তাদেরকে কিন্তু সেখান থেকে সরানো হয়, এবং বেশ কিছু বিরোধী দলের নেতা কর্মীদের তাদেরকে কিন্তু এখানে জায়গা দেওয়া হয়, এমনটাই শাসক দলের অভিযোগ। এবং এরপরেই কিন্তু আজকে বিকেলে পরিস্থিতি বিগড়ে যায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা সুরজিৎ সাহা সেখানে যখন যায়, এবং তার বিরুদ্ধেই এই হাসপাতালের যারা দায়িত্বে রয়েছেন, বর্তমান দায়িত্বে রয়েছেন, তারা অভিযোগ করেন যে তাদেরকে থ্রেট দেওয়া হয়, এবং এই হাসপাতালে নানা রকম অসামাজিক কাজকর্ম হচ্ছে, পরিষেবা ভালো হচ্ছে না, উপরন্তু টাকা নেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেন সুরজিৎ সাহা। যদিও হাসপাতালের কর্মীরা কিন্তু এই বিষয়ে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন, এবং তারা এই যে রেড ক্রসের যে রাজ্য কমিটি রয়েছে, যার মূল জায়গায় বসে রয়েছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিও যিনি রয়েছেন, দেশের যে রাষ্ট্রপতি, তিনিও কিন্তু এই রেড ক্রস সোসাইটির সঙ্গে যুক্ত আছেন। তারা কিন্তু এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা খুব স্বাভাবিক, এটা আতঙ্কের বাতাবরণ, সেখানে একটা থ্রেট কালচার, ভয়ের কালচার। আমরা শুনবো কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এসেছে, সেক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য, মানে তৃণমূলের তরফ থেকেও আমরা প্রতিক্রিয়া পেয়েছি। একবার শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। উনি আসেন, এসে এরকম ওনার প্রতিপত্তি দেখাতে থাকেন এবং ওনাকে খুব মারধর করেন। আমি এবং মন্দিরা চক্রবর্তী যখন যাই, অনির্বাণ মল্লিক, সবাই যাই, আমরা গিয়ে বলতে অনির্বাণ মল্লিককেও উনি মারধর করেন, এবং মন্দিরা চক্রবর্তী কিছুটা থামানোর পরেও ওনাকে অশালীন মন্তব্য করেছিলেন। এটা সুরজিৎ সাহা তার দলবল নিয়ে এসেছিল। সুরজিৎ সাহা হচ্ছে লোকাল তৃণমূলের নেতা। স্টাফেদের ওপরে এই আক্রোশটাকে মেটাতে চাইছেন, যে ভয় ভীতি করে জিনিসটাকে বন্ধ করব, যা রেড ক্রসের ইতিহাসে কালিমালিপ্ত করার জন্যই শাসক দলের প্রচেষ্টা। এটা একদম থ্রেট কালচার, এটা চলছে। আগে 1000 টাকা দিন, তারপরে কথা হবে। তো আমি বললাম কিসের জন্য 1000 টাকা দেবো? বললো কথা বলতে গেলে আগে 1000 টাকা দিতে হবে, আগে 1000 টাকা দিন, তারপরে কথা হবে। তখন আমি ওনার দিকে বলি যে আপনি এইভাবে অসভ্য ভাষায় আমার সঙ্গে কথা বলছেন কেন, আর টাকাই বা চাইছেন কেন? তখন উনি এসে আমার দিকে তেড়ে আসে এবং আমার কলার ধরে আমাকে বলে, যা তোর যে বাবা আছে সে বাবাকে বাঁচাবি, এইসব বলে আমাকে উল্টোপাল্টা কথা বলে। আমি অ্যাজ ইট ইজ ওখান থেকে বেরিয়ে এসে থানায় আসি। থানায় এসে আমি থানায় অভিযোগ। আমি জানি না কি ঘটেছে, কারণ আমি এই মুহূর্তে রেড ক্রসের কমিটিতে আছি, বাট ওখানে ঘটেছে আজকে আমি বলতে পারবো। থ্রেট কালচারের কোনো ব্যাপার নেই এখানে। এটা ডিএম জেলা শাসক, এটা বরাবরের এ হচ্ছে জেলা শাসক, ইজ দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস সোসাইটি। সুরজিৎ শাহ মারধর করে, সুরজিৎ শাহ মারধর করলে সুরজিৎ শাহের বিরুদ্ধে কমপ্লেন হবে। অন্যদিকে আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা সবসময় বলি যে আমরা মানুষের পাশে। এবার বলবো টিভি 9 বাংলার খবরেই শিলমোহর পড়লো। কর্মবিরতি উঠেছে ডাক্তারদের। 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়ে এবার ডরিনা ক্রসিংয়ে অবস্থান কর্মসূচির কথা ঘোষণা জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ সহ 10 দফা দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন তাদের অবস্থান মঞ্চে লাগানো থাকবে ঘড়িতে সময় হিসেব করা হবে, নইলে রাখা হবে জীবনবাজি। অনশনেও আন্দোলনের শেষ নয়, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিন ধর্মতলায় পুলিশের বিরুদ্ধে এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ করেন তারা। ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিককে, অবস্থান মঞ্চ থেকে এমনটাও দাবি জুনিয়র ডাক্তারদের। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন তাদের এই অবস্থান মঞ্চে, সেখানকার এই মুহূর্তের ছবি আমি দেখব এবং জানতে চাইবো তারা কি বলছেন। সুশোভন।
দেখো 8:30 থেকে তাদের এই অবস্থান শুরু হয়েছে, আর অবস্থানের জন্য যে মঞ্চ, সেই মঞ্চ ইতিমধ্যেই যে তৈরির কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে। একেবারে তাদের বসার যে ব্যবস্থা করা হয়েছে, তার পাশাপাশি বাঁশ রাখা হয়েছে, স্বাভাবিকভাবেই তারা কিন্তু একেবারেই প্রস্তুত। আমার সঙ্গে যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, আপনাদের মঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়েছে, 24 ঘন্টা সময় কোনো কি উত্তর এলো, বা 24 ঘন্টা পরে কি তাহলে অনশনের সিদ্ধান্তই নিতে হবে? তখন না, আমরা তো অনেক দিন হয়ে গেল বসে আছি। আমরা তো আমাদের ডিমান্ডগুলো বা দাবিগুলো যেগুলো রয়েছে সেগুলো তো কোনো জায়গা থেকে অন্যায্য বলে আমাদের কোনো দিন মনে হয়নি। আমরা কিন্তু অপেক্ষা করে গেছি, কিন্তু আমাদের এখন মনে হয়েছে যে এই দাবিটাকে মান্যতা না দেওয়া, থ্রেড কালচার নিয়ে কোনো রকম কোনো উচ্চবাচ্য না হওয়া, এবং হেলথ সেক্রেটারির ব্যাপারে অপসারণের কথা যেটা আমাদেরকে প্রমিস করা হয়েছিল বা বলা হয়েছিল মৌখিকভাবে পরবর্তীকালে হবে, সেফটি সিকিউরিটির ব্যাপারে সুপ্রিম কোর্টে বলা হলো 26%, আদতে সেটা 6%ও হয়নি বলে আমাদের মনে হয়েছে। এবং উপরন্তু সবথেকে বড় ব্যাপার অভয় আর ন্যায় বিচার, সেটার দিকে কিন্তু আমরা এখনও খুব বেশি এগোতে পারিনি বলেই আমাদের মনে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে যখন মানুষের কথা ভেবে, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে আমরা যখন এই সিজওয়ার্কের কর্মবিরতি সেখান থেকে যে নিজেদেরকে উইথড্র করছি, আমাদের মনে হয়েছে পাশাপাশি আমরা সেই সময় বার করে বিভিন্ন রকমভাবে এই অবস্থান মঞ্চে আসব। এবং আর 24 ঘন্টা সময়, যেটা প্রায় অলমোস্ট আর 2 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, আগামীকাল 8টা সাড়ে 8টার দিক থেকে আমাদের যদি তার মধ্যে কোনো রকম আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা ইনডেফিনিট অনশনের দিকে এগিয়ে যাব। তুমি বুঝতেই পারছো, ইতিমধ্যেই তোমাকে যে ছবি দেখাচ্ছিলাম সেই ছবি আরও একবার দেখানোর চেষ্টা করব। যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে, এবং যারা মঞ্চ তৈরি করছেন তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক বাঁশ আনা হয়েছে, অর্থাৎ তারা যে একেবারে বসবেন সেই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, যে একেবারে ডোরিনা ক্রসিং, সেই ডোরিনা ক্রসিং এর একেবারে তাদের অবস্থান মঞ্চের প্রস্তুতি পুরোপুরি চলছে। পাশাপাশি তাদের যে ডেডলাইন, সেই ডেডলাইন যারা দিয়ে দিয়েছেন, 24 ঘন্টা ডেডলাইন তারা জানিয়েছেন, এবং তারা তাদের দাবিতে অনড়, তারা কাজে যোগদান করবেন, কিন্তু তাদের আন্দোলন চলবে সমান্তরালে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে। তাদের তরফ থেকে স্পষ্ট এই বার্তা এখনো পর্যন্ত এসেছে। ধন্যবাদ সুশোভন। দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারেন না। নাম না করে তিলোত্তমা কাণ্ডের প্রসঙ্গে এ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাকে অসম্মান করলে মানব না, এমনটাই আজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, দুর্ঘটনা কেউ এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। আমি যতদিন বাঁচব, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছেন তাদের বলবো, লেট দ্য গুড সেন্স প্রিভেইল। শুভবুদ্ধি গায়ক। এখনো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি, তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না যে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড রেপ অ্যান্ড মার্ডার। খুব ক্যালকুলেটেড হয়েতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, খুব ক্যালকুলেটেড হয়েতে এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা, তারপরে বিভিন্নভাবে তার মোড় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অপমানের দায় একমাত্র মুখ্যমন্ত্রীর। এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না। মুখ্যমন্ত্রীর মতে আরজি করে ঘটনার দুর্ঘটনা, এটা একটা অপরাধমূলক কার্যক্রম নয়। এত বড় একজন দুর্নীতিমূলক মুখ্যমন্ত্রী যদি রাজ্যের দায়িত্বে থাকেন, যিনি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলাবার চেষ্টা করেন, তাহলে সে রাজ্যের সম্মান তো এমনি নষ্ট হয়, এবং এই রাজ্যের যে অসম্মান, তো মুখ্যমন্ত্রীর থেকে বেশি কেউ করছেন না। সুতরাং রাজ্যের যদি অসম্মাননা দূর করতে হয়, প্রথম কাজ হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এরকম একজন অসত্যভাষিনী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় করা। এছাড়া পশ্চিমবঙ্গের সম্মান উদ্ধার হবে না। মৃত্যু থেকে বড় বাংলার মার অপমান আর কি হতে পারে, আর কি আছে? আমরা শুনেছিলাম, জানি যে রোম যখন জ্বলছিল, নিরো তখন বেহালা বাজাচ্ছিল। আজকে সারা বাংলায় যখন উত্তাল, গণ অভ্যুত্থান, জনজাগরণ, মানুষ বিচার চাইছে, বিচারের দাবি করছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী এটাকে একটা দুর্ঘটনা, বাংলার মান অপমান বলে ঢাক বাজিয়ে, গান গেয়ে, কার্নিভাল অ্যানাউন্স করে
এটা বাংলার মানুষ ওর কাছ থেকে আশা করেনি। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য আমরা বলতেই পারি। দান্তেওয়াড়ার অবুঝমাড় জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড STF এর যৌথ অভিযানে নিহত 36 জন মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। সাম্প্রতিক সময়ে মাওবাদী দমনের সবচেয়ে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে শুক্রবার বেলায় গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর 36 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। ফাস্ট ফুডে বিষ জরিমানা করে দোকান বন্ধ করল পুরসভা। হলুদ রঙের প্যাকেটের গায়ে সাবধান বাণীতে লেখা, শুধু শিল্পে ব্যবহারের জন্য নয়, মানুষের খাওয়ার জন্য নয়। আর সেই রঙকে হলুদের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল কোন্নগরের চলচ্চিত্রম মোড়ের কাছে একটি ফাস্ট ফুডের দোকানে। পুজোর মুখে শহরের ফাস্ট ফুডের দোকানগুলোতে খাদ্যের গুণমান যাচাইয়ে তল্লাশি শুরু করে পুরসভা।